মুহূর্তের খবর হাসনাবাদে বিজেপির পার্টি অফিসে আগুন। হাসনাবাদে বিজেপির পার্টি অফিসে আগুন, দাউ দাউ করে জ্বলছে বিজেপির পার্টি অফিস। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কি খবর আছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো খন্দর, এই যে হাসনাবাদে যে হ্যাঁ অনুপম বলো। হাসনাবাদের বকুলতলা, সেখানে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হাজী নুরুল ইসলাম ভোটে এগিয়ে যাওয়ার পরেই কিন্তু এইখানকার যে বিজেপির পার্টি অফিস বকুলতলায়, তাতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে। কে বা কারা এই আগুন ধরিয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে হাসনাবাদ থানার পুলিশ খবর পেয়েছে এবং ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ যাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু একটা চাপানুত্তর কিন্তু শুরু হয়েছে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট নয়। অয়নদা, ওকে, কাঁথির আপডেট আছে। পিছিয়ে গেলেন সৌমেন্দু অধিকারী। 4 রাউন্ডে কাঁথি লোকসভার ভোট প্রাপ্তি তৃণমূল প্রার্থী এগিয়ে 1283 ভোটে। পিছিয়ে গেলেন সৌমেন্দু অধিকারী, 1283 ভোটে এগিয়ে এখনো পর্যন্ত 4 রাউন্ডে কাঁথি লোকসভা। আমি সন্দেশখালী নিয়ে আসবো সপ্তর্ষির কাছে। সন্দেশখালীতেই 8000 ভোটে পিছিয়ে রেখাপাত্র। সন্দেশখালী ঝড় কোথায় গেল? সন্দেশখালী দেখুন, সন্দেশখালীতে যেভাবে মানুষগুলোকে রাত্রিবেলায় মহিলাদেরকে ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানো, এই সন্ত্রাস, এই লাঞ্ছিত হওয়ার একটা মিথ্যাচার আর করবেন না। এরপর বাড়ি থেকে বেরোতে অসুবিধা হবে। এর দায় কিন্তু তৃণমূল কংগ্রেস নেবে না। ভায়োলেন্স এরপর এর দায় তৃণমূল কংগ্রেস নেবে না। না 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 না, আগুন সন্দেশখালী এই হচ্ছে মুশকিল। হাসনাবাদের পার্টি অফিসে বিজেপি খালি স্টুডিও, বিজেপি তৃণমূলের স্পোকসপারসন সমস্যা হবে এই কথা কেন? কেন বাংলার মহিলারা সন্দেশখালী হিন্দু মুসলমান সবাই মিলে, ওকে ঠিক আছে, ঠিক আছে, সন্দেশখালী বলতে দাও, হিন্দু বলতে মুসলমান দাও। সবাই মিলে রায় দিয়েছে। সবাইকে বলতে দাও। তারপরে যখন তোমরা তো গণতন্ত্রে বিশ্বাস করো। অবশ্যই করি, নিশ্চয়ই। কিন্তু গণতন্ত্র মানে বাংলার মহিলাদের অসম্মান করে নয়। বাড়ি থেকে বেরোতে পারবেন Please. না। গণতন্ত্র তৃণমূলের কাছে হচ্ছে বাড়ি থেকে বেরোতে পারবেন না। সারা ভারতবর্ষে ভোট হয়, পোস্ট পোল ভায়োলেন্স, প্রি পোল ভায়োলেন্স, ভোটের মধ্যে এত রেখাপাত্র দায় শুভেন্দু অধিকারী নেবেন? এত মৃত্যু, এত অত্যাচার, এত ব্লাডশেড কোন রাজ্যে দেখা যায়? আচ্ছা, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। অভিষেক, আপনি বলুন, এইখানে আজকে আরেকটা জিনিস আছে, কেরালে পরাজয়ের আর্তনাদ করছে বিজেপি, পরাজয়ের আর্তনাদ করছে। প্রথম একটা সিট জিতেছেন, সুরেশ গোপী জিতেছেন। সুতরাং শুনুন, এই জায়গায় কিছু নেই। এখন 5ম রাউন্ড চলছে, আরো 2 রাউন্ড যেতে দিন, তারপর আপনি বুঝতে পারবেন ছবিটা। কিন্তু 5 লক্ষ ভোটে এগিয়ে থাকা না, না, এবং সেটা নিয়ে নিরাপদ একবারও বলছি সরকার, না আমি সেটা। তিনি দ্বিতীয় স্থানে। সেটা কোথায় বলো তো? যে দেখো, নিরাপদা দ্বিতীয় স্থানে থাকাটা রাজনৈতিকভাবে স্বাভাবিক, কারণ সেই ভদ্রলোক গ্রেফতার হয়েছিলেন। এই ব্যাপারে আশ্চর্যের জায়গা নেই, আশ্চর্যের জায়গাটা অন্য জায়গায়। আমি একজন মানে বসিরহাটের ভূমিপুত্র হিসেবে আমি চাইবো রেখাপাত্র একজন অরাজনৈতিক মানুষ, তার সুরক্ষা যেন বিঘ্নিত না হয়। তার কারণ কি বলতো, মানে বিজেপির একটা খুব বাজে ইতিহাস আছে। অনির্বাণ গাঙ্গুলির মতো নেতাদের আমাদের একদম চেনা আছে। গতবার বিধানসভা হারবার 1 ঘন্টার ভেতর দিল্লির ফ্লাইট ধরেছিল। আজকে যখন আমি তোমায় বলছি আমি বিধানসভায় হেরে গেছি, সব্যসাচী দত্তকে পাওয়া যায়নি, বিজেপি বুথ কর্মীদেরকে আমরা শেল্টার দিয়েছিলাম। আনফর্চুনেটলি আমি বারবার বলছি যে অন্তত বিজেপি শুধুমাত্র চ্যানেলে বা শুধুমাত্র পোস্টারে থাকলে হবে না, একটু মানুষের পাশে থাকতে হবে। ওদের কর্মীদের পাশে থাকুক, তাহলেই হবে। জেতাহারা থাকবি। এই ভদ্রমহিলাকে বার খাইয়ে আলটিমেটলি দাঁড় করানো হয়েছে। ও যেন আলটিমেটলি মানে সুরক্ষাটা পায়। মানে শুধুমাত্র প্রধানমন্ত্রী ফোনে কথা বললেন, তারপরে আর কিছু নেই। শুনে হাসলেন শিবাজিদা। আমি বলছি, অনেকেই বলছেন পশ্চিমবঙ্গের মানুষের, শুধু পশ্চিমবঙ্গের কেন, যে কোনো আমাদের দেশের মানুষেরই দেখার পছন্দ, শোনার পছন্দ, এইটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর তাই অনেকে বলছেন লকেট চট্টোপাধ্যায় হেরে যাবেন, রচনা বন্দ্যোপাধ্যায় জিতে যাবেন, যা ফলাফলের ভিত্তিতে। লকেট চট্টোপাধ্যায় অনেকদিন ধরে রাজনীতি করছেন, সাংসদ পর্যন্ত। কি বলবেন? না, এখানে একটা কথা আমি বলছি, এরিয়া ধরে ধরে, কেস ধরে ধরে বলতে হবে। হুগলিতে কিন্তু লকেটের বিরুদ্ধে বিজেপিরই একটা বড় অংশ কিন্তু তারা লকেটের বিরোধিতা করেছিল, তার মনোনয়নের আগে থেকেই করেছিল, পোস্টারও পড়েছিল। কিন্তু আমি বলতে চাইছি আরেকটা কথা, যে কথাটা ও বলল যে বিজেপিকে কিন্তু গ্রাউন্ডে নেমে থাকতে হবে। অবশ্যই যে জায়গাটা আগে দিলীপ ঘোষের, দিলীপদার মধ্যে যে জায়গাটা ছিল, আমি রয়েছি হারি জিতি মানুষের পাশে,
এই জায়গাটা এই যারা সামনের দিকে, আমি বলবো যে খুব খারাপ লাগছে রেখা পাত্র ভদ্রমহিলার প্রতি। তিনি অত্যন্ত সাধারণ একজন মহিলা, ঠিক হোক ভুল হোক তিনি একটা জায়গায় কিছু স্টেটমেন্ট দিয়েছেন, তিনি করেছেন, আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু আজকে তার নিরাপত্তা দিতে হবে, নালে ভবিষ্যতে লোকেরা যারা এই দলটি করবে তারা কিসের ভিত্তিতে যেটা করবে? বারবার সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে 34 বছর শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তৃণমূল স্তরের কর্মীদেরকে নিরাপত্তা দিতে এই পারেনি। জন্যই বাম থেকে রামে গেছিল যারা, তারা কিন্তু এখন এই যে আজকে আমি বলবো কনিনিকার যে দল তারা এবং যারা কংগ্রেস তারা মিলে একটা জায়গা করবে, আমরা পার্সেন্টেজ এখনো জানি না অয়ন, ঠিক। পার্সেন্টেজ যখন দেখবো তখন দেখবো বহু জায়গায় কিন্তু হারা জেতা নির্ভর করেছে ন্যাশনালি কিন্তু বিজেপি অনেকটা বেশি রয়েছে পার্সেন্টেজে। না, কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের এখানে তৃণমূলের যে অনেক জয় যদি এটাই শেষ পর্যন্ত থাকে তাহলে কিন্তু সেখানে একটা বড় অংশ কাজ করবে যে বাম এবং কংগ্রেস, তারা বিশেষ করে বামের তরুণ প্রার্থীরা তারা কিন্তু অনেক ভোট পার্সেন্টেজ তরুণ পাবে। প্রার্থীদের কথা বলছেন কনিনিকাদি, সৃজনকে 3 নম্বরে থাকতে হচ্ছে, দীপশিতাকে 3 নম্বরে থাকতে হচ্ছে। যে মুখগুলো দেখলে পরে নাকি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেন এই মুখগুলোরই লোকসভায় যাওয়া উচিত ছিল, কিন্তু তাদের 3 নম্বরে কেন থাকতে হচ্ছে? দিলীপ ঘোষ কি বলছেন একবার দেখি। দিলীপ ঘোষ 58,000 ভোটে পিছিয়ে। পাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছি, তারপরে বাড়ি গিয়ে আসছি। তো এদের সিস্টেম সব পরে ডেভেলপ হয়, আগে থেকে কিছু ছিল। হ্যাঁ, অবশ্যই জানানো উচিত। এখানে কোথায় রাখতে হবে মোবাইল, কেউ তো জিজ্ঞেস করবে, কেউ তো জিজ্ঞেস করেনি। যেমন আমি ভিতরে এলাম, এখন বলছি ঢুকতে দেওয়া হবে না, কেউ জিজ্ঞেসই করেনি কিছু, সবাই জানে আমি ক্যান্ডিডেট। এখন বলছি ক্যান্ডিডেট মোবাইল ভিতরে যাবে না, ও কুপন আনতে গেছে, কি আনতে গেছে আমি জানি না কি প্রসিডিওর আছে। হ্যাঁ, সবসময় মোবাইল নিয়ে ভিতরে যেতে তো কোনো অসুবিধা ছিল না, সিকিউরিটিও ভিতরে যেত, এখন সব বন্ধ করে। ঠিক আছে, সেটার ইনফরমেশন ঠিক মতো দেওয়া উচিত। আমাকে তো কমপক্ষে দেবো, আমি ক্যান্ডিডেট, বাকিদের জন্য ঠিক আছে। আমি জানি না কি আছে অ্যাডমিনিস্ট্রেশনে। তো 2 রাউন্ড হয়েছে, অপেক্ষা করুন না, 15 রাউন্ড হবে। এখনো আমাদের যে পর এলাকাগুলো গণনাই হয়নি, দুর্গাপুর পশ্চিম বোধহয় গণনাই শুরু হয়নি, তো সবই শুরু হয়েছে, চিন্তা করবেন না। 2 রাউন্ড মাত্র হয়েছে, এখনো 13 রাউন্ড 14 রাউন্ড বাকি আছে। আচ্ছা, যেটা বলছিলাম, যেটা বলতে বলতে থেমে গেলেন কনিনিকাদি, সুজন চক্রবর্তীকেও 3য় স্থানে থাকতে হচ্ছে। সেটা এখনো সেটা হয়ে গেছে এমন না, এখনো অবধি বলছি, এখনো সেটা দেখা যাক সেটা কি হয়। অবশ্যই সেকেন্ডে অন্তত থাকা উচিত সব মিলিয়ে। কিন্তু আমি একটা কথা বলছি, যেহেতু দেশে একটা দেখছেন যে যা বললো এক্সিট পোল যা হলো তার ধারে কাছে আসছে না, ফলে বিজেপি বিরোধিতার একটা প্রশ্ন, এবং যে কথা বারবার বলছি, যে কথা বামপন্থীরা বলেছিল, অন্ন বস্ত্র বাসস্থান জল বিদ্যুৎ রাস্তা, এই প্রশ্নটা কিন্তু নিশ্চিত করে মানুষের সামনে খানিকটা হলেও কাজ করেছে। এখন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কে বিজেপিকে হারাতে পারবে সেই জায়গাটা নিশ্চিত করে মানুষের মধ্যে খানিকটা বেশি কাজ করেছে, সেই জন্য 1 নম্বর কথা। আর সেখানে তাই জন্যই সেখানে রাষ্ট্রশক্তি গোটাটাকে সাথে নিয়ে বিজেপি, গোটাটাকে সাথে নিয়ে লেভেল প্লেইং ফিল্ডটা আপনি ভাববেন যে ইলেকটোরাল বন্ড আছে, সব কিছু আছে ওদের সঙ্গে, তৃণমূলের সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রচার, আমাদের লড়াই, তার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের কৌটোগুলো কি হলো? একটা জায়গায় যে কৌটো নাচিয়ে কি করে 34 বলে, বছর ধরে এত টাকা কি করে তুলেছে, বলে সেই এই কথা, কৌটোগুলোর কি হলো? সুদীপরা এই কথা কি করে বলে? ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কথা বলতে হবে, কনিনিকাদিদের সঙ্গে থাকতে হবে। আমি আসছি, 1 মিনিট একটু দেখাই মুরলীধর সেন লেনের ছবি দেখাই। মুরলীধর সেন লেনে শুনশান অফিস বিজেপির, একেবারে বিজেপি যে আশা করেছিল 30টা পার হয়ে যাবে, অন্তত 30টা আসন পাবে, সবাই এসে বলেছিলেন এবং তাদের দাবি ছিল সেই অফিস একেবারে শুনশান। সল্টলেকের অফিস, সেই সল্টলেকের অফিসও একেবারে শুনশান। এই লোকসভা নির্বাচনের আগে, বেশ কয়েক মাস আগে বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্বে এই অফিস একেবারে উত্তাল হয়েছিল। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি খবর, কারা আছেন, কেউ কি এসেছেন আদৌ? অনুপ, শোনা যাচ্ছে?
সেই ফলাফলের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করেছে সল্টলেক যে বিজেপি অফিস, সেই বিজেপি অফিস কিন্তু এখনো পর্যন্ত শুনতাম সকাল থেকে যেমন যে হিসাবে বিজেপি কর্মী বা সমর্থকদের যে আয়োজন করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বিজেপি কোনো কর্মী সমর্থক তারা কিন্তু সল্টলেকের যে পার্টি অফিস বিজেপি সেই সদর দপ্তর সেখানে তারা এসে পৌঁছয়নি বা কোনো ফাঁকা একেবারে রাস্তাঘাট এমনটা বলা চলে। কোন শীর্ষ স্তরের রাজ্য নেতৃত্ব কেউ আছেন? তো হাতে গোনা কয়েকজন নেতা যারা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র, তার পাশাপাশি রাজ্যসভার সাংসদ তিনি যেমন উপস্থিত আছেন, তার পাশে মঙ্গল পাণ্ডে এবং ফাল্গুনী মিত্র, ফাল্গুনী পাত্র সহ আর কোনো বিজেপির নেতৃত্ব কিন্তু একেবারে এখানে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য, তাকেই বিজেপির যে সদর দপ্তর সেই সদর দপ্তরের সামনে একবার দেখা গিয়েছে এবং তিনি একমাত্র উপস্থিত আছেন। যদিও বিজেপির যে দপ্তরের সামনে রাস্তাঘাট থেকে শুরু করে কার্যত কর্মী সমর্থক কোনো উল্লাস নেই, এমনটাই কিন্তু এরকম কোনো খবর আছে শুভেন্দু অধিকারী আসবেন বা কিছু? এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী এই দপ্তরে আসবেন কিনা এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব যারা এখানে আছেন হাতে গোনা 3 জন, তাদের কাছে কিন্তু কোনো খবর নেই। শুধুমাত্র যে গোটা কি পর্যালোচনা হচ্ছে, কি কোন দিকে ইতিমধ্যেই ভোটের শেষ ফলাফল যাচ্ছে সেদিকে নজর দিয়ে শুভেন্দু অধিকারী আসবেন কিনা এখনো পর্যন্ত বিজেপি যে নেতৃত্ব তাদের কাছেই কোনো রকম খবর নেই। ধন্যবাদ। এখনো পর্যন্ত জাতীয় ক্ষেত্রে 296, এনডিএ 229, ইন্ডিয়া অন্যান্যরা 18। আমি এখান থেকে শিবাজিদের কাছে যাব। বারবার একটু শেষ করি যেটা বলছিলাম সেটা হচ্ছে কনিনিকাদিরা বলছেন বা কংগ্রেস বলছে এই মুহূর্তে বহরমপুরে 6 রাউন্ডের শেষে আমাদের প্রার্থী ইউসুফ পাঠান 2,13,178, অধীর চৌধুরী 1,89,346, 23,882 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন। আমি বলবো যে আপনারা শত্রু চিনুন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন আর অধীর চৌধুরী একটি সংবাদ মাধ্যমে বলেছেন উনি হেরে গেলে বাদাম বিক্রি করবেন। তা আমরা কবে থেকে দেখছি সেটা? এটা তো অভিষেক বলবেন, কনিনিকাদি নন। যাই হোক, অধিকদার আমরা এখনো আশাবাদী, মানে আমরা অন্তত রাজনৈতিক বিশ্লেষকরাও বলবেন যে এটা একটা রাজনীতি না, সংসদেরও বড় লস অধীর চৌধুরী যদি হেরে যান, তাই তো শিবাজিদা? হ্যাঁ, মানে অধীরদার অবশ্যই অধীর চৌধুরী তো সাংসদ হিসেবেও সেখানে পেয়েও পেয়েছেন, কিন্তু একটা কথা যেটা বলছি, যেটা অধীর চৌধুরীর মতো এত বড় মাপের একজন নেতা, যিনি অতীশ সিনহার মতো একজন বড় নেতাকেও শেষ করে দিয়েছিলেন মানে রাজনৈতিকভাবে, সেই নেতার আজকে এরকম করুণ পরিণতি, এটা দেখে খারাপও লাগছে। অভিষেক, দেখো অধীরদার ইম্প্যাক্টটা কি অয়ন, তুমি সাংবাদিক বাদ দিও, বহরমপুরের ভূমিপুত্র হিসেবে খুব ভালো জানো। এবার সেখানে দাঁড়িয়ে দেখো অঘটন ঘটে বলেই বুদ্ধ ভট্টাচার্য হেরে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ও হেরে যান, কিন্তু আমরা রাস্তায় নেমে অন্তত এটা বুঝেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর দলমত নির্বিশেষে অধীর রঞ্জন চৌধুরী জিতবেন এবং এটা কংগ্রেসের জয় নয়, ব্র্যান্ড অধীরের জয়। এখন অব্দি 5টা রাউন্ড হয়েছে, আরো বোধহয় 13টা না 14টা রাউন্ড বাকি আছে। আমরা আশাবাদী। অয়ন, আমি একটাই কথা রিজয়েন্ডার হিসেবে বলছি, শত্রু চেনার কথা যেটা বললো সুদীপ, আমি সেটাকে আমি মনে করি যে এখানে কিন্তু একটা ধরনের কাইন্ড অফ নেগোসিয়েশন হতে পারতো, কিন্তু সেই নেগোসিয়েশনে না গিয়ে অধীর চৌধুরী যে জায়গায় নিয়ে গেলেন সেটা কিন্তু সেখান থেকেই শুরু হলো যে অধীরকে যে জায়গায় এত কঠিন লড়াইয়ের মধ্যে তাকে পড়তে হচ্ছে। ইউসুফ পাঠান এত কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হলো, শুধু না খাড়গের কটাক্ষও শুনতে হলো। একদম সেই জায়গা থেকে যে হাম বলেন, মানে সাধারণ মানুষের মাঝে লড়াই করেননি, তার মুখেও শুনতে হলো কটাক্ষ। একদম খাড়গেজির বক্তব্যের পরের দিন খাড়গেজির ক্লারিফিকেশন হয়েছিল, কিন্তু আমি সেই বক্তব্যে যাচ্ছি না, আমি হচ্ছে অন্য একটা কথা বলছি। অধীর রঞ্জন এই মুহূর্তে কালীঘাটে বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কতটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে সাংসদ যারা হবেন তাদের নিয়ে বৈঠকের এটা একটা রূপরেখা তৈরি কিনা এই বৈঠকে? দুটো বিষয় আজকের বৈঠকের ক্ষেত্রে উল্লেখযোগ্য এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথমত হচ্ছে, তুমি জানো যে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তাদের যারা নেতারা রয়েছেন তারা বারবার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার। জানতেও পেরেছিলাম যে গতকালই মল্লিকার্জুন খাড়গের তরফ থেকে বার্তাও পাঠানো হয়েছিল। তৃণমূল কংগ্রেস আজকে এই রাজ্যটা ভালো যে ফল করেছে এবং তৃণমূল কংগ্রেস বলেছিল যে তারা এখানে শক্তিশালী এবং দক্ষতাদের তারা দেখিয়ে দেবে। তৃণমূল পেরেছে। আবির, তোমার কথা কেটে যাচ্ছে, একটু যদি জায়গা পরিবর্তন করো প্লিজ।
দেখো তোমাকে আরেকবার বলে রাখি, তুমি জানো যে জাতীয় স্তরের ক্ষেত্রে ইন্ডিয়া জোটে যে তৃণমূল কংগ্রেস থাকবে সেই বার্তা বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেখেছেন। এবং গতকালও আমরা জানি যে মল্লিকার্জুন খড়গের তরফ থেকে ফের তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছিল এবং তারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্ডিয়ার পরবর্তী যে কর্মসূচি তা নিয়ে রূপরেখা তৈরি করার জন্য বৈঠক করতে। তৃণমূল কংগ্রেস তারা জানিয়েছিল বিভিন্ন সময় যে তারা এই রাজ্যে এককভাবে শক্তিশালী এবং তারা সেটা প্রমাণ করবেন এবং আজকে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে সেটাকে তারা মনে করছেন দেখিয়ে দিতে পেরেছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি ভূমিকা জাতীয় স্তরে পালন করবে, তৃণমূল কংগ্রেসের কি শর্ত থাকবে তা নিয়ে আলোচনার বিষয়। যারা সূত্র মারফত জানতে পারছি যে যারা সাংসদ যারা তৈরি রয়েছেন এখনো পর্যন্ত যারা এগিয়ে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে ফল পুরোপুরি চলে আসবে এবং যারা প্রার্থী এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতাদেরকে সঙ্গে নিয়ে আগামীকাল তৃণমূল কংগ্রেস নেতৃত্বে বৈঠক করতে চলেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হবে, ভূমিকা কি হবে, সাংসদদের ভূমিকা কি হবে সেই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একদম আগামীকাল বৈঠক নতুন সাংসদদের নিয়ে এবং তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে আবার আসবো, এই আলোচনায় আসবো।